বিভিন্ন ধরনের যক্ষ্মা রোগের মধ্যে হাড়ের যক্ষ্মা রোগটা আসলে কি? যক্ষ্মা এমন একটা রোগ, যক্ষ্মা শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং এটা ইনফেকশাস ডিজিজ। আমরা জানি যে এটা মানুষের মধ্যে থেকে একজন ছড়ায় এবং এটা হচ্ছে বাতাস থেকে সংক্রমিত হয়। বাতাসের মাধ্যমে জীবাণুটা আসলে ফুসফুস যায়, ওখান থেকে আসলে সংক্রমিত হয়। আমরা আসলে যক্ষ্মা বলতে শুধু ফুসফুসের যক্ষ্মাটাই কিন্তু বুঝে থাকি নর্মালি, মানে সাধারণ মানুষ যারা আর কি, তারা ভাবে যে শুধু যক্ষ্মা মানে ফুসফুসে যক্ষ্মা হয়েছে। আসলে ফুসফুসে যক্ষ্মা ছাড়াও আসলে অনেক জায়গায় যক্ষ্মা হতে পারে। স্কিনে যক্ষ্মা হতে পারে, লিভারে হতে পারে, ব্রেনে যক্ষ্মা হতে পারে, ইভেন আমাদের বোনসে যক্ষ্মা হয় হাড়ের মধ্যে। আচ্ছা, আজকে আসলে এই হাড়ের যক্ষ্মা নিয়ে আমরা আসলে কিছু কথা বলতে চাই। হাড়ের যক্ষ্মা আসলে এটা নর্মালি দেখা যায় আপনার থেকে আসে আর কি, মানে ইনফেকশন তো এটা মানে বায়ুজনিত ইনফেকশন এটা আসে, ফুসফুসে ইনফেক্ট করে। ফুসফুস থেকে আসলে যক্ষ্মাটা যখন পারসিস্ট করে তখন এটা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আচ্ছা, তখন এটা পর্যায়ক্রমে দেখা যায় হাড্ডিতে ছড়িয়ে গেল এবং এটা স্পেসিফিক কিছু জায়গা আছে, পছন্দের জায়গা, যে এইসব জায়গায় সে আসলে বেশি যায় এবং এটা যায় কিন্তু পূর্বে রক্তের মাধ্যমে ছড়ায় এটা শরীরের। হাড়ের যে যক্ষ্মা রোগটা হয় সেটি আসলে কত ধরনের হাড়ের যক্ষ্মা রোগ রয়েছে? হাড়ের যক্ষ্মা আসলে অনেক জায়গায় হতে পারে। তো যেটা বললাম, যেটা হচ্ছে কিছু স্পেসিফিক জায়গা আছে যেটাতে যক্ষ্মাটা আমরা বেশি পেয়ে থাকি। তার মধ্যে হচ্ছে আমাদের যে স্পাইন বা মেরুদণ্ডের মধ্যে যক্ষ্মাটার প্রবণতা অনেক বেশি। এছাড়া হিপ জয়েন্ট আছে বা উরুসন্ধি জয়েন্ট আছে, হাঁটুর জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট আছে, অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের গোড়ালির জয়েন্ট, এগুলো আসলে বেশি উল্লেখযোগ্য স্থান যেখানে যক্ষ্মাটা বেশি হয় হাড়ের। স্যার, ফুসফুসে যখন যক্ষ্মা হয় সেটি থেকে হাড়ে ছড়িয়ে যায়, এছাড়া আরও অন্য কোনো কারণ আছে কিনা হাড়ের যক্ষ্মা রোগ হবার? ফুসফুসে যখন যক্ষ্মাটা হয় আসলে কোনো রোগী দেখা যায় এটাকে সে ক্যারিয়ার হিসাবে, মানে সে ক্যারি করে জীবাণুটা, তার হচ্ছে না কিন্তু সে এটা ছড়াচ্ছে। সে দেখা যায় হাঁচি দিল, তার পাশে একজন আছে, সে ইনফেক্ট হয়ে গেল। তো এটা আসলে কি হয়, এখন যে ব্যক্তি আসলে এটা জীবাণুটা যার মধ্যে ছড়ালো, সে দেখা যায় কোনো কারণে তার অনেকগুলা সমস্যা আছে। সে দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজড, বা সে দেখা যায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম। তার দেখা যায় আগে থেকে ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস। তার দেখা যায় আগে থেকে আপনার ক্যান্সার বা অন্য কোনো সমস্যা বা এইডস সে করে, মানে এক কথায় হচ্ছে আপনার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এক কথায় যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম। তো এই সব ক্ষেত্রে কিন্তু ওই পেশেন্টের মানে খুব সহজেই তার মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যায়। এবং তখন তো তার আসলে লাংসে ইনফেক্ট করবে আগে, মানে তার ফুসফুসে আগে আক্রান্ত হবে। ওইটা যখন ট্রিটমেন্ট সে না নেবে, অথবা সে দেখা যায় লং টাইম ডিলে হলো ট্রিটমেন্টে, তখন ওখান থেকে কিন্তু জীবাণুটা আসলে হাড্ডিতে ছড়িয়ে যায়। তো যিনি আক্রান্ত ব্যক্তি, তাকে আসলে কি কি বিষয় মেনটেন করা উচিত যাতে বাকি সদস্য যারা রয়েছে বা আশেপাশে যারা রয়েছে তারা আক্রান্ত না হয়? আক্রান্ত ব্যক্তি যখন জানবে যে আসলে আমার যক্ষ্মা হয়েছে, অনেক সময় তো জানে না জেনে তো সে সব জায়গায় ছড়িয়ে দেয় রোগটা। যখন সে জানবে তখন তারা উচিত আসলে বিভিন্ন রকম, যেমন মাস্ক ব্যবহার করা, যে বাইরে যখন যাবে মাস্ক ব্যবহার করবে, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করবে, সামনে রুমাল দেবে যাতে এটা অন্য জায়গায় না ছড়িয়ে যায়। এছাড়া হচ্ছে গিয়ে অবশ্যই তার চিকিৎসা নেওয়া উচিত। যক্ষ্মার জন্য চিকিৎসা কিন্তু এখন আমাদের দেশে অ্যাভেলেবেল, গভর্নমেন্ট থেকেও চিকিৎসা দিচ্ছে, ফ্রি চিকিৎসা, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন এনজিও সংস্থা থেকেও এই চিকিৎসাটা ফ্রি করে দিচ্ছে। অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা ওখান থেকে এনজিও সংস্থা যেমন ব্রাক থেকে কিন্তু এটা দিচ্ছে, ফ্রি করে দিচ্ছে। তো ওইটা তার আসলে নিতে হবে। এবং লং টাইম চিকিৎসাটা আপনি জানেন, প্রায় ফুসফুসের যক্ষ্মা প্রায় 6 মাসের মতো চিকিৎসা নিতে হয়, ন্যূনতম 6 মাস। এক্ষেত্রে আবার যদি মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয় বা ক্যাটাগরি 2 হয়, সেক্ষেত্রে আরও এটা টাইমিংটা বাড়তে পারে।